আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন সেনাবাহিনী বিরোধী একটি ঐক্য দেখা যাচ্ছে। আকারে, ইঙ্গিতে অথবা প্রকাশ্যে ক্যান্টনমেন্টের সমালোচনা করা এবং সেনাবাহিনীকে খোঁটা দিয়ে কথা বলা একটা স্টাইলে পরিণত হয়ে গেছে। সেনাবাহিনী আমাদের দেশে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রথম দিক থেকেই। সেটি হলো, এই সেনাবাহিনী কেন দরকার? এই সেনাবাহিনী আমাদের দুজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে খুন করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সেনাবাহিনী মানে তিনটি সামরিক শাসন তারা বাংলাদেশে কায়েম করেছে। খন্দকার মোশতাকের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সামরিক শাসন, এরশাদ দ্বিতীয় সামরিক শাসন এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় তৃতীয় সামরিক শাসন। আর এখন এই সময়টিতে বলা হচ্ছে যে পর্দার আড়ালে থেকে আসলে সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং শেখ হাসিনার যে পলায়ন, এটি মূলত সেনাবাহিনীর কারণে হয়েছে। সেনাবাহিনী সরাসরি তার কমান্ড ফলো করেনি। অনেকে এটাকে সেনা বিদ্রোহ, সেনা অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে, যার কারণে তিনি পালাতে বাধ্য হয়েছেন। যদি সেনাবাহিনী শুধুমাত্র ক্যান্টনমেন্টে থাকতো, শেখ হাসিনা যেভাবে পুলিশকে সাজিয়েছিল এবং তার ছাত্রলীগ যুবলীগকে যেভাবে সে আর্মড করে ফেলেছিল, সেক্ষেত্রে বহুদিন একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থাকতো। তো সেই জায়গা থেকে সেনাবাহিনী যারা কর্মকর্তা রয়েছেন, তারা যদি শেখ হাসিনার সঙ্গে কোঅপারেশন করতেন কিংবা নিউট্রাল থাকতেন, তাহলে ভিন্ন ইতিহাস হতো। এর থেকে যেটি হচ্ছে, যারা আগামীতে ক্ষমতা আসবে, রাষ্ট্র ক্ষমতা আসবে, রাজনৈতিক শক্তি, তারা সেনাবাহিনীকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন। তারা মনে করছেন যে এদেরকে যতই আদর করা হোক না কেন, যত্ন করা হোক না কেন, এরা শেষমেশ আসলে পক্ষে থাকে না। এরা, জিয়াউর রহমান তাদের জন্য কি না করেছেন, একটার পর একটা ক্যান্টনমেন্ট করেছেন, তাদেরকে বেতন ভাতা বৃদ্ধি করা থেকে শুরু করে তাদের যে ডিগনিটি, সেই ডিগনিটি তিনি দান করেছেন। তখন মিলিটারি মিনস একটা বিরাট ব্যাপার জিয়াউর রহমানের জমানাতে। এরশাদ তাদের জন্য কি না করেছেন। তো জিয়াউর রহমান সাহেব শুধু নিজে নিহত হননি, পরবর্তীতে যখন কু করা হলো, সেনাবাহিনী সেখানে ভূমিকা পালন করেননি, তার পরিবার পরিজনের সাথে ওভাবে দায়িত্ব পালন করেননি। ফলে বিএনপির মনের যে দুঃখটা আপনি বোঝার চেষ্টা করেন, বিএনপি 3বার দুঃখ পেয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুতে একবার, জাস্টিস সাত্তারের ক্ষমতা হারানোর সময় একবার, আর 1/11 সময় একবার, মোট 3বার। আর চতুর্থবার ওটা অতটা মাইল্ড, কিন্তু মানে জিয়া পরিবার ভীষণ ব্যথিত হয়েছে। সেটা হলো, সেনাবাহিনীর ভিতরে তাদের যে এক্সেস ছিল, বাড়িটা ছিল, সেই বাড়িটা ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে এবং তখন সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করেছে। এই হলো অবস্থা। কাজেই বিএনপির যারা লোকজন রয়েছে, তারা নিঃসন্দেহে সেনাবাহিনীকে ভালোবাসবে, আপন করবে, কোনো রিজন নেই। একই কথা জাতীয় পার্টি, তারাও বলবে যে না, আমরা তো অনেক কিছু করেছি এই বাহিনীর জন্য, কিন্তু আমাদের বিপদের সময় তো জেনারেল নুরুদ্দিন খান যাকে বানালাম, তিনি দাঁড়াননি। আর এখন যাকে বলে আওয়ামী লীগের লোকজন তো জেনারেল ওয়াকার সাহেবকে একেবারে গালাগাল করে যাচ্ছে তাই বলে তারা যে সকল কথাবার্তা বলছে, তাতে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আসে, তারা এই সেনাবাহিনী রাখবে কিনা সন্দেহ। এরকম একটা তাদের ক্ষোভ চলে আসছে যে এই সেনাবাহিনী আমাদের বাবাকে মারছে, ৭৫-১৫ আগস্ট ঘটাইছে, এই সেনাবাহিনীতে আমরা অনেক নিগৃহীত হয়েছি, ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি, তারপরে সেই সেনাবাহিনীকে ব্যবসা দিয়েছি, বাণিজ্য দিয়েছি, আর্মস দিয়েছি, অ্যামুনিশন দিয়েছি। সেনাবাহিনীর যারা প্রধান হয়েছে, নিজের ছেলের মতো তাদেরকে এক টেবিলে বসে খাওয়াইছি, দাওয়াইছি, আদর যত্ন করেছি। এরপরে আমার একেবারে নিকট আত্মীয় ভাগ্নের জামাইকে সেনাপ্রধান বানাইলাম, সে আমার সাথে কি করলো? এও কোনো জিনিস হলো? এই গেল একটা ঘটনা। আবার এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সেনাবাহিনীকে পছন্দ করছেন না। এমনকি যে বঙ্গভবনে বসে আছেন রাষ্ট্রপতি, তিনিও সেনাবাহিনী বা জেনারেল ওয়াকারুজ্জামান, তার প্রতি যে কৃতজ্ঞ, আমার কাছে মনে হচ্ছে না, কোনো অবস্থাতে মনে হচ্ছে না। এরপর বিএনপির গেল, জাতীয় পার্টি গেল, ইউনূস সাহেব গেল, আর এনসিপি
এখন এনসিপির যে আজকের অবস্থান বা এনসিপি আজকের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে যারা নেতৃবৃন্দ রাজনৈতিক দল করেছেন, মূলত তারা তো সেনাবাহিনীর তৈরি করা একটা বাগান, সেই বাগানের প্রস্ফুটিত ফুল। অর্থাৎ সেনাবাহিনী যদি কোঅপারেশন না করতো, 5 তারিখের ঘটনা 5 তারিখে ঘটতো না, ঘটতো আরও অনেক পরে এবং আরও অনেক রক্ত এবং অনেক লাশের বিনিময়। সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে যেভাবে আন্দোলনকারীদের পক্ষে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে সেনাবাহিনীর সঙ্গে এনসিপির যারা নেতৃবৃন্দ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক, এটি হবে হরিহরাত্মা। দুনিয়া একদিকে, তারা থাকবে একদিকে। তো সেই দিক থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের যে সরকার, তাদের মধ্যে অ্যাডাপশন ছিল, শেষ সময় পর্যন্ত ছিল চমৎকার। বেসামরিক যে সরকার সেনাবাহিনীর সমর্থন নিয়ে মানে ক্ষমতা পরিচালনা করেছে, তাদের একটা নিরাপদ প্রস্থান হয়েছে সেনাবাহিনীর কারণে, ইনস্টিটিউশনাল কারণে। আবার মঈনুদ্দিন সাহেবরা যারা ওই অভ্যুত্থান ঘটিয়েছেন, তারাও নিরাপদে চলে যেতে পেরেছিলেন। এর কারণ হলো আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সমঝোতা করিয়ে দেওয়া হয়েছিল, ফলে তারা নির্বিঘ্নে চলে গিয়েছেন। এবং তাদের মধ্যে কেউ কেউ, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, তিনি পুরস্কৃত হয়েছেন, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ছিলেন, তারপরে সংসদ সদস্য হয়েছেন, তারপরে ব্যবসা বাণিজ্য সব কিছু দিয়ে একেবারে মানে মানে যাকে বলা হয় একেবারে সব কিছু দিয়ে তাকে সুসজ্জিত করা হয়েছে। তো এইবার কি হচ্ছে? এইবার কেন সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই সেনাবাহিনীর প্রতি বিক্ষুব্ধ? এরপর যারা স্টেক হোল্ডার, এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছেন, তারা বিভিন্ন সময় যারা সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, যাদের পয়সা নিয়ে তারা রাজনীতিতে নেমেছেন সেই শেখ হাসিনার জামানাতে, যাদের পয়সা নিয়ে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, যাদের হুকুমে মানে ডিজিএফআই এই রাজনৈতিক দলগুলো গঠন করেছে আওয়ামী লীগের পরামর্শে, সেই সকল রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দ অকথ্য ভাষায় এখন সেনাবাহিনীকে গালাগাল করছে। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য ভীষণ রকম একটা অ্যালার্মিং, এবং এর পেছনে সুদীর্ঘ মাস্টার প্ল্যান আছে। আমাদের এই সেনাবাহিনী যদি না থাকে, এই 18 কোটি মানুষের মধ্যে যে ঐক্য রয়েছে, এটা সম্ভব নয়। এই সেনাবাহিনীর যতটুকু সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতা দিয়ে সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী যেভাবে আমাদের এই ভূখণ্ডটিকে, যাকে বলা হয়, তারা আঁকড়ে রাখছে, তা না হলে ভারতের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ এতদিন আমাদের অবস্থা সিকিমের মতো হয়ে যেত, এতে কোনো সন্দেহ নেই। এর কারণ হলো, ধরুন 18 কোটি মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া, এই কাজগুলো সেনাবাহিনী করতে পারে এবং সেনাবাহিনী এই কাজগুলো করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি রাজনৈতিক দলগুলো সবাই মিলে সেনাবাহিনীর বিরুদ্ধে নামে, তাহলে এই বাহিনীটির অস্তিত্ব টিকিয়ে রাখাটা খুব কঠিন। এবং বলতে গেলে বিদেশি শক্তি যেটা চাচ্ছে যে সেনাবাহিনীটা ডিসব্যান্ড হয়ে যাক, অকার্যকর হয়ে যাক, শেষ হয়ে যাক, এবং এটা হয়েছে, অনেক দেশে হয়েছে। আপনি চিন্তা করুন, বাংলাদেশ সেনাবাহিনী আর কি ক্ষমতা। সাদ্দাম হোসেনের যে মানে আর্মি, সেখানে টোটাল ম্যান পাওয়ার ছিল 8 লাখ না 9 লাখ যেন ছিল, তার মধ্যে প্রায় 2 লাখ ছিল রিপাবলিকান গার্ড। আমাদের দেশে যেমন র্যাব বা আমাদের দেশে যেভাবে রক্ষী বাহিনী করা হয়েছিল, ওভাবে সবচেয়ে ইফেক্টিভ পার্টি বাথ পার্টি, সেই বাথ পার্টির অনুকরণে সেনাবাহিনীর মধ্যে একটা মানে পার্টিজান করা হয়েছিল, সেটা হলো রিপাবলিকান, মানে যেটা বলা হয় সাদ্দাম হোসেনের রিপাবলিকান আর্মি। তো সেই আর্মি এবং মানে মূল বাহিনী সব তো ডিসব্যান্ড করে দেওয়া হয়েছিল, নতুন করে সেনাবাহিনী গঠন করা হয়েছে সেখানে। তো সেই যে মানে বিপ্লবী গার্ড বাহিনী, যেটা এখন রেভলিউশনারি গার্ড, যেটা ইরানে আছে, তো প্রতিপক্ষ যখন আসে প্রথমে এই বাহিনীটিকে ডিসব্যান্ড করে দেওয়া হবে। একইভাবে ধরুন লিবিয়াতে গাদ্দাফির যে বাহিনী, সেটাকে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে, সম্পূর্ণরূপে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে। তারপর কিউবাতে যখন ফিদেল ক্যাস্ট্রো আসলেন, পুরো বাহিনীটিকে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে। এবং ইরানের যে 79 সনে যে ইরান বিপ্লব হলো, এর ফলে ইরানের যে সেনাবাহিনী, এটাকে পুরো ডিসব্যান্ড করে দিয়ে নতুন একটা বাহিনী
গঠন করা হয়েছে। আমি এই কটা উদাহরণ দিলাম। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে জার্মানিতে, তারপরে বলশেভিক মেনশেভিক বিপ্লবের পর রাশিয়াতে, তারপরে পোল্যান্ডে, মানে যেখানে বিপ্লব হয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনী একেবারে সম্পূর্ণ ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে। কোনো রকমভাবে মানে অস্তিত্ব সেখানে রাখা হয়নি, নিজেদের মতো করে দেওয়া হয়েছে। আমাদের দেশে যেটা হলো, ৭১-এর একটা যুদ্ধে আমরা জয়লাভ করার পরেও আমরা পাকিস্তান থেকে যারা ফেরত এসেছে তাদেরকে সেনাবাহিনীতে রিপ্যাট্রিয়েট করেছি। দ্বিতীয়ত, যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হলো তখন যেভাবে রক্ষী বাহিনীকে ডিসব্যান্ড না করে এখানে একীভূত করা হয়েছে, এটা অন্য কোনো দেশে এইভাবে হয়নি, অন্য কোনো দেশে হয়নি। তো যাই হোক, এনিওয়ে, এখন এই সেনাবাহিনী নিয়ে আমাদের দেশের অনেকের বক্তব্য, বিশেষ করে যারা ভারত বিরোধী তাদের বক্তব্য হলো এরা ঘোড়ার ডিম, ভারতের বিরুদ্ধে কিছুই করতে পারে না, 1 ঘন্টা তারা টিকতে পারবে না, সারাক্ষণ এখানে ভারতের ঘুটু যে সমস্ত লোকজন বসে আছে তাদেরকে তোয়াজ-তদবির করে এই সেনাবাহিনী রেখে লাভ কি, এই ধরনের অপপ্রচার। আর এই ধরনের অপপ্রচারের ফলে সেনাবাহিনীর মনোবল যদি ভেঙে যায়, আর বিদেশি শক্তির চাপ যদি বাড়তে থাকে, এবং কোনো রাজনৈতিক শক্তি যদি নতুন করে উত্থান তাদের হয়, সেক্ষেত্রে আমরা এরকম একটা সুসজ্জিত বাহিনী হারিয়ে ফেলব। 1। 2 নম্বর হলো যে সকল অসম্মানজনক কথাবার্তা বলা হচ্ছে, আপনারা বোঝার চেষ্টা করুন যে রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহ, বনের রাজা সিংহ, তাদেরকেও কিন্তু পোষ মানিয়ে ঠাট্টা মশকরা করে সার্কাসের প্রাণী বানানো হয়। সিংহকে নাচতে বলা হয়, বাঘকে হাঁক করতে বলা হয়। সার্কাসে আপনি বাঘ সিংহের খেলা তো আপনারা দেখেছেন অনেকে। তো তদ্রূপ সেনাবাহিনীর একই অবস্থা, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদেরকে বনের মধ্যে ছেড়ে দিতে হবে। এই যে তাদেরকে আলাদা ক্যান্টনমেন্ট রাখা হয়, আপনাকে জানেন যে কেন এই ক্যান্টনমেন্ট তৈরি করা হয়েছে বা করা হয়, এবং পৃথিবীর প্রথম ক্যান্টনমেন্ট কোনটা? জাস্ট একটা তথ্য দিই, সব জায়গাতে তথ্য দিই। আমর ইবনুল আস, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর জয় করলেন, ঠিক সেই সময়টিতে এই প্রথম তিনি সেনাবাহিনীর জন্য সেই কায়রোর অদূরে তিনি যাকে বলা হয় একটি ক্যান্টনমেন্ট তৈরি করলেন। ওটা শহর ছিল না, মূল রাজধানী যেখানে ছিল সেখান থেকে অনেক দূরে গিয়ে তিনি একটা ক্যান্টনমেন্ট তৈরি করলেন সেনাবাহিনীর জন্য, এবং তাদের সেই ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর জন্য আবার বাজার টাজার করার জন্য একটা মার্কেট তিনি তৈরি করলেন, আল খালিলি। সম্ভবত কায়রোতে গিয়ে দেখবেন আল খালিলি পুরনো মার্কেট আমর ইবনুল আস তৈরি করে, এবং তাদের জন্য একটা মসজিদও তৈরি করলেন, আমর ইবনুল আস মসজিদ। এই প্রথম সেখানে ইতিহাসে ক্যান্টনমেন্ট তৈরি হলো। এর কারণ হলো মুসলিম ইনভেনশন যেটা হয়েছিল, সেই বিজয়গুলোর মধ্যে সবচেয়ে বড় বিজয় ছিল মিশর বিজয়। তো সেখানে দীর্ঘদিন ধরে রোমান আর্মি ছিল। তো রোমান আর্মি ছিল দীর্ঘদিন ধরে সেখানে, মানে ক্লিওপেট্রা ছিল, রোমান আর্মি ছিল, টলেমি বংশ রাজত্ব করেছে, তার আগে ফেরাউনরা রাজত্ব করেছে 5000 বছর ধরে। ফলে ওখানকার যে টোটাল রাজস্বিক সিস্টেমটা একটা অন্যরকম সিস্টেমের মধ্যে ছিল, এবং সেই সিস্টেমের অনুকরণ করতে গিয়ে এই প্রথম গ্যারিসন তৈরি করে মুসলিম সাম্রাজ্যে আমর ইবনুল আস, যে এই শহরের মধ্যে সেনাবাহিনীকে রাখা যাবে না। তো ধরুন এই যে সেনাবাহিনী মানে রেগুলার রাখা, লালন পালন করে, এটাতে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসে তাদেরকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, বেতন দিতে হবে, ভাতা দিতে হবে। তারা বিদ্রোহ করবে, তারা মানে আপনি চিন্তা করেন যে জেনেসারি বাহিনী, মানে প্রথম বেতনভোগ রেগুলার আর্মি উসমানীয় খেলাফত তারা তৈরি করেছিল। এদের হাতে অনেক উসমানীয় সম্রাট মরেছেন, কিন্তু বাহিনী ডিসব্যান্ড করা হয়নি। এই বাহিনী দ্বারা সারা পৃথিবীকে তারা জয় করেছে। এখন যে সম্রাট মরেছে সে তার অকর্মণ্যতার কারণে মরেছে, আর যে সম্রাট তাদেরকে ব্যবহার করতে পেরেছে, এই বাহিনী দ্বারা তারা পৃথিবী জয় করেছে। তো কাজেই এই যে সেনাবাহিনী নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, ক্যান্টনমেন্টের বিরুদ্ধে কথা বলে বীরত্ব দেখানো হচ্ছে, সেনাবাহিনীকে কথা বলে বীরত্ব দেখানো হচ্ছে, তাদের বুদ্ধিশুদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, আমি মনে করি যে যারা সকল কথাবার্তা বলছে তাদেরকে
আইএসএসবির একটা পরীক্ষাতে বসানো উচিত। আমি তো আইএসএসবি দিয়েছি, সেই আইএসএসবিতে পরীক্ষায় দেওয়া উচিত যে তারা কয়জন পাশ করেন। সেকেন্ড থিং হলো সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে ইন্টারমিডিয়েট পাশ করার পরে তারা বিএমএতে যে ট্রেনিং নেয় 2 বছরের, সেই ট্রেনিংয়ে এদেরকে একটু 2 বছর না, ঠিক 2 মাস ট্রেনিং দিলে কয়জনের মাজা থাকে, কোমর ঠিক থাকে, আর কয়জন সেখানে টিকে থাকে, সেটা হলো দেখার বিষয়। কাজেই ওখানে যারা আছে তারা অন্য ধাতুতে গড়া মানুষ, আপনার আমার মতো না। আমরা অনেকে ঘোড়া দেখলে ঘোড়া চলতে পারি না, এরা ঘোড়ায় চলতে জানে, এরা পাহাড়ে চলতে জানে, এরা প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়ে আকাশ থেকে, এরা বন্দুকের সামনে মরে যায়, যুদ্ধ করে। এইটা একটা আলাদা সম্প্রদায়, আলাদাভাবে ওদেরকে তৈরি করা হয়েছে। তাদের কাছ থেকে আমাদের মতো ব্যবহার আশা করাটা কোনো অবস্থাতেই ঠিক না। কিন্তু এখন যা কিছু হচ্ছে এই সময়টাতে মনে হচ্ছে, আমি ডিসঅ্যাগ্রি করছি, এগুলো আসলে ঠিক হচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার জমানায় আমার মনে হতো যে চীনের সঙ্গে বাংলাদেশের একটা কৌশলগত সম্পর্ক হওয়া উচিত। চীনের সঙ্গে আমার ব্যক্তিগত আমার যে নিজের ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পর্ক দীর্ঘদিনের। আমি ১৯৯১ সনে ব্যবসা-বাণিজ্য শুরু করি এবং জীবনে প্রথম যে বিদেশে গিয়েছিলাম সেটা ছিল প্রথমে ভারত, এরপর সিঙ্গাপুর, তারপরে আমি চীনে যাওয়া শুরু করি হংকং দিয়ে। এবং আমার সেই যে ২০১৮ সন পর্যন্ত টানা ১৮ বছর, আরও ১০ বছর, ২৮ বছর, এই 28 ইয়ার্স যে আমি যে কতবার চীনে গেছি সেই তার কোনো হিসাব আমি নিজেই বলতে পারবো না। এবং চীনের মানচিত্রের বলতে গেলে বিশাল অংশ, বড় বড় শহর প্রদেশগুলো সবই আমি ভ্রমণ করেছি। যত বন্দর নগরী রয়েছে, সমুদ্র বন্দর রয়েছে, রাজধানী থেকে শুরু করে সব কিছু, এবং তাদের খাওয়া দাওয়া, পোশাক আশাক বলতে গেলে মুখস্থ। ফলে চীনের প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল যে এই জাতিটি খুব দ্রুত উন্নয়ন করতে পারে। যেমন ধরুন, একটা শহরে গেলাম, সাংহাইতে, গুয়াংজোতে, তাইজোতে বা নানকিংয়ে, নানজিংয়ে, এরকম অসংখ্য শহর। তো পরবর্তী ৩ মাস পরে যখন আমি আবার গেলাম, তো দেখা গেল শহরকে চেনা যাচ্ছে না। এই ৩ মাসের মধ্যে তারা অনেক কিছু পরিবর্তন করে ফেলেছে, অকল্পনীয়। ২ নম্বর হলো যে একটা সরকারি সফরে আমি চীন দেশে গিয়েছিলাম, প্রায় ১৫ দিন আমি ছিলাম যখন আওয়ামী লীগ জমানাতে। তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের সুযোগ হয়েছিল এবং তখন অনেকগুলো তাদের যে ইতিহাস, কৃষ্টি, কালচার, যে জিনিসগুলো আমি দেখার সুযোগ পেয়েছিলাম, যেটা ব্যবসায়ী হিসেবে হয়তো আমার কোনোদিন হতো না। তখন আমাকে একটা বই আমি কিনেছিলাম সেখান থেকে, দ্য গ্লোরিয়াস 5000 ইয়ার্স অফ চায়না, এই শিরোনামে একটা বই আমি নিয়ে আসছিলাম। সেই বইটা, তো সেখানে সম্রাট শি হুয়ানটি থেকে শুরু করে চীনের যে ৫,০০০ বছরের ইতিহাসে তাদের যে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মিলিটারি এবং স্থাপত্যবিদ্যায়, প্রায় সব কিছুই সেই বইতে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে, যা আমাকে রীতিমতো পাগল করে তুলেছে। এরপরে দর্শন শাস্ত্রে তাদের যে ফিলসফি, সেই ফিলসফিতে মাস্টার সানঝু, তারপর কনফুসিয়াস এবং তাওঝু, এই যে কজন দার্শনিক, আর আধুনিককালে মাও সেতুং কিংবা দেও জিয়াংপিং, তাদের কথা বাদ দিলাম। কিন্তু অতীতে যারা, যে সময় একেবারে আলেকজান্ডারের যুগে বা তারও আগে সক্রেটিসের যুগে চীনের যে চিকিৎসা বিজ্ঞান গড়ে উঠেছিল, যে ফিলসফি গড়ে উঠেছিল, যা আমাকে রীতিমতো এখন পর্যন্ত পাগল করে দেয়। এবং আল্লাহ রাসূলের যে একটা হাদিস আছে যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে সুদূর চীনে যাও। চীনের আসলেই সেই জিনিসগুলো রয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো যে চীন ঐতিহাসিকভাবে কখনোই সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেনি, কখনো না। জাপান সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে অনেক অপকর্ম করেছে। তারা থাইল্যান্ড, মায়ানমার এবং ভারত পর্যন্ত চলে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। চীনে তারা যে তাণ্ডব চালিয়েছে, চীনে গেলে বুঝতে পারবেন। তারা কোরিয়াতে যে তাণ্ডব চালিয়েছে। তো এভাবে আসলে বিশ্বের সব জাতিগোষ্ঠী সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে তলোয়ার দিয়ে পৃথিবী তছতছ করেছে। একমাত্র চীন, তারা তাদের এই ভূখণ্ডের বাইরে কখনো বের হননি। কেবলমাত্র ভারতবর্ষে তাদের একজন বংশধর এখানে এসেছিলেন, এসে তিনি খুবই জনপ্রিয় হয়ে গেছিলেন এবং এখানে চালুক্য বংশ বলা হয়। তারা সেই ভারতবর্ষে একটা সুদীর্ঘ সময় ধরে, না ঠিক এটা চালুক্য বংশ নয়, চালুক্য বংশ ছিল দক্ষিণ ভারতে রাজেন্দ্র। তো চালুক্য বংশ নয়, উত্তর ভারতেই তাদের একটা শক্তিশালী চীনা বংশোদ্ভূত রাজবংশ ছিল, কিন্তু তারা দখল করেননি ওইরকমভাবে যেটা বলা হয়। তো এখন যে পৃথিবী যেভাবে আমেরিকা চলছে বা আরবরা যেভাবে ইতিহাসে দখল করেছে,
তো আমি দেখলাম যে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে চীন তাদের যে ঐতিহ্য ধারাবাহিকতায় তারা আসলে এখানে মিলিটারি পাঠাবে, তারপরে অস্ত্র বিক্রি করবে, ইউরোপে আমেরিকা যেভাবে করে। ইউরোপের এমন কোনো শক্তি নাই যে শক্তিগুলো একবারের জন্য তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে সাম্রাজ্যবাদী শক্তি হওয়ার চেষ্টা না করেছে, এরকম কোনো শক্তি নেই। সেটা ইটালি ধরেন বা প্রাচীন রোম ধরেন, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ডাচ, ডেনমার্ক, সব রাষ্ট্র, স্পেন, সবাই চেষ্টা করেছে তাদের সাম্রাজ্যকে বিস্তৃত করার জন্য। একমাত্র চীন তার ভূখণ্ডের বাইরে কখনো যায়নি, আর বিশ্বের প্রায় সব পরাশক্তি চীনের উপর তাণ্ডব চালিয়েছে। তো কাজেই এটা একটা শান্তিপ্রিয় জাতি। কিন্তু আমাদের এই দেশে আমরা অভ্যস্ত হলেও যারা তলোয়ার নিয়ে আমাদের কাছে এসেছে, কারা এসেছে? দিল্লি থেকে এসেছে অসংখ্য। যারাই দিল্লির ক্ষমতায় বসেছে, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ডাজ নট ম্যাটার। তাদের প্রথম কাজ হয়েছে বাংলা আক্রমণ করো সবার আগে। এরপর পাকিস্তানিরা এসেছে, আফগানিরা এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, এরপর তুরস্ক থেকে এসেছে, ইরান থেকে এসেছে, ইয়ামেন থেকে এসেছে। এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামেন থেকে এসেছেন। তো তার সঙ্গে 800 তার সঙ্গী সাথী ছিলেন, তাদের সবার হাতে তলোয়ার ছিল। তো তিনি সিলেটে এসে ধর্মপ্রচার করেছেন, কিন্তু যখন ওখানকার রাজা গুরু গোবিন্দের সঙ্গে তার যুদ্ধ হলো, তো সেই যুদ্ধ হওয়ার পর তিনি যুদ্ধ করলেন এবং যুদ্ধে জয়লাভ করলেন। মানে আমরা এতে অভ্যস্ত যে আমাকে শুধু তসবি দিয়ে আমাকে ফু দিবেন, আমাকে মানে যাকে বলা হয় দোয়া দিবেন, আর অনেকগুলো টাকা পয়সা দিবেন, আমরা এতে অভ্যস্ত না। এমনকি আমাদের অন্যান্য যারা ধর্মপ্রচারক, যেমন আমাদের দেশের সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে এই বাংলায়, ফকির মজনু শাহ নামে একজন লোক ছিলেন, তিনি বিদ্রোহ করেছেন ধর্মের নামে। তারপরে তিতুমিরের বাঁশের কেল্লা, সেটা ওহাবি আন্দোলনের তারা সশস্ত্র যোদ্ধা ছিলেন, হাজী শরীয়তুল্লাহ, এরপরে সৈয়দ আহমেদ ব্রেভলি, আরও অনেকে। মানে এখানে আমরা আমাদের যে কালচার, আমাদের কালচার হলো লাঠি নিয়ে আসতে হবে, অস্ত্র গোলা বারুদ কামান নিয়ে আসতে হবে, তাহলে আমরা মানব। কিন্তু টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যত কিছু করেন না কেন, এখানে যদি আমাদের কাছে আসেন, আমরা আপনার কাপড় চোপড় খুলে আপনাকে উলঙ্গ করে আপনাকে ছেড়ে দেব, নেংটু বাবা বানিয়ে দেব। এই হলো আমাদের হাজার বছরের কালচার। তো যখন আমি চাইতাম যে শেখ হাসিনা চীনের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করুন, ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত করে দিন, আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে তিস্তা প্রকল্প এটা চালু করে দিন। কিন্তু তখন আমি এখন যে লেভেলে আমি স্টাডি করছি, সেই স্টাডিটা আমার তখন ছিল না। আমি যেটা বুঝতে পারিনি, শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিল যে চীন তো এখানে অস্ত্র নিয়ে আসবে না, এখানে তাকে মিলিটারি দিয়ে প্রোটেক্ট করবে না, কিংবা আমি যদি বিপদে পড়ি তাহলে আমাকে হেলিকপ্টারে করে চীন বেজিংয়ে নিয়ে যাবেন। এখন পর্যন্ত আপনি দেখেছেন যে তারা বিশ্বের যে কোনো দেশে যে রাজনৈতিক সমর্থন যোগাচ্ছে, কোনো একজন মানুষকে রাজনৈতিকভাবে তাদের বিপদের দিনে আশ্রয় দিয়েছে। ইরান, মিশর, আফ্রিকার পুরোটা তারা নিয়ন্ত্রণ করছে। তারপর মালদ্বীপ, এরপরে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কাকে তো রাজাপাকসে থেকে শুরু করে সবাইকে, মানে তাদেরই তো লোক। এই যে মায়ানমার, দুই পক্ষেই তাদের লোক। কিন্তু কেউ বিপদে পড়েছে আর চীন তাকে ওই সময়টাতে ভিসা দিয়েছে, নিয়েছে, আশ্রয় দিয়েছে, এইরকম নজির চীন দেশের নেই। তারা সবসময় হলো বাংলাদেশের যে আমলাতন্ত্রের মতো যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদের সঙ্গে তারা থাকবে। এটা হলো চীনের নীতি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এমনকি যখন খুব যুদ্ধ হয়েছে বহু বছর, যেমন খেমারুজদের যুদ্ধ হয়েছে কম্বোডিয়াতে এবং ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হয়েছে সরাসরি, কিন্তু চীন এখানে অংশগ্রহণ করেনি। তাদের সঙ্গে সীমান্তে যাদের রয়েছে দেশগুলো রয়েছে, যেমন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের, পাকিস্তানের সঙ্গে ইরানের, পাকিস্তানের সঙ্গে ভারতের যে সময়টিতে হয়েছে, তারা অর্থনৈতিকভাবে তাদের সহযোগিতা করেছে। এমনকি বিপদের সময় পাকিস্তান যখন বিপদে পড়েছে তখন কিন্তু টাকা দেয়নি, অন্য সময় পর্যাপ্ত টাকা দিয়েছে। কিন্তু যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে
তখন পাকিস্তানকে তারা কোনো সহযোগিতা করেনি। ঠিকই একই অবস্থা মালদ্বীপের ক্ষেত্রে। মূল ব্যাপার হলো যে আপনাদেরকে লজিস্টিক সাপোর্ট দেবে, বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, প্রযুক্তি দিবে। ওটা দিয়ে যদি আপনি জয়লাভ করে আসতে পারেন তাহলে আপনাদেরকে আরও সহযোগিতা করবে। কিন্তু আপনাদের সঙ্গে ঝুঁকি নিয়ে কোনো একটা রাষ্ট্রের শত্রু হবে, এমনকি আমেরিকারও তারা শত্রু হতে রাজি নয়। তাদের এখন যে শক্তিমত্তা আছে, তারা যদি চায় যে তাইওয়ানকে তারা দখল করে নেবে ম্যাটার অফ 30 মিনিট, 30 মিনিটের মধ্যে তাইওয়ানকে তারা দখল করতে পারে, কিন্তু তারা সেটা করছে না, কোনো অবস্থায় তারা করছে না। তারা আমেরিকার সঙ্গে ঝামেলাতে জড়াবে না, যুদ্ধতে তারা জড়াবে না। তো এনিওয়ে, সেই দিক থেকে বাংলাদেশে যারা চীনের উপর নির্ভর করেছে অতীতে, যারা বুঝতে পারেননি, তারা তাদের যে রাজনীতির কবর রচনা করেছেন, আর যারা বুঝতে পেরেছেন তারা তার ধারের কাছে যাননি। এবং চীনের এই প্রলোভনে সবার আগে পড়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি এই চীনের মানে প্রলোভনে পড়ে হোসেন শহীদ সরওয়ার্দির সঙ্গে তার যে দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হলো, এবং মার্কিন ব্লকের সঙ্গে তিনি যে দ্বন্দ্ব সংঘাত শুরু করে পিকিংপন্থী হওয়ার চেষ্টা করলেন, এটা তিনি প্রথম ভুল বুঝতে পারলেন যখন তিনি যাকে বলা হয় চীন সফরে গেলেন। এবং তিনি চীন থেকে ফিরে আসার পরে তাকে নিয়ে অনেক কথা লিখেছেন, অনেক কথাই লিখেছেন। এর মধ্যে সম্ভবত ইমাদুল হক একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, তার একটা লেখা আমি পড়েছিলাম। তো সেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা মন্তব্য করেছিলেন যে তিনি যেতে মানে ওদের দেশে মনে করা হয় যে কোনো পতিতা নেই। তো এরকম একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হলো এবং কতগুলো মেয়েদেরকে দেখানো হলো যে এরা এখানে চিকিৎসা দিচ্ছে। তো মাওলানা আব্দুল হামিদ খান চালাক মানুষ, তিনি বুঝে গেলেন যে একসময় এরা বেশ্যা ছিল, এখন এদেরকে এই বেশ্যাবৃত্তি থেকে বন্ধ করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। তো কাজেই একটা সমাজ যেখানে খাদ্যের নিরাপত্তা রয়েছে, কর্মের নিরাপত্তা রয়েছে, এরকম একটা সোসাইটিতে মানুষ বেশ্যা হয় কেন, উনি বুঝতে পারলেন। বুঝতে পারার পরে উনি সেই পিকিংপন্থী গ্রুপ থেকে বের হয়ে আসার চেষ্টা করলেন, কিন্তু তার হাতে আর সময় ছিল না, বয়সও ছিল না। তো এটা গেল ওনার সেই আত্মোপলব্ধির ঘটনা এবং ওনার পরাজয়। সর্বশেষ আপনি ধরুন পাকিস্তান 1971 সনে আমেরিকার উপর নির্ভর করেছিল, চীনের উপর নির্ভর করেছিল। কিন্তু যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষে ভারত এবং রাশিয়া রেসপন্ড করেছে, সঙ্গে রেসপন্ড করেছে, ওইভাবে চীন আসলে কোনো রেসপন্ডই করেনি। সে শুধু বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি স্বাধীনতার পরে, সেটা অনেক ব্যাপার। কিন্তু যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের, সেই যুদ্ধে কোনো রকম লজিস্টিক সাপোর্ট চীনের পক্ষ থেকে পায়নি, মানে যাকে বলে পশ্চিম পাকিস্তান। ফলে তাদের পরাজয় হয়েছে। আর যদি চীন এখানে সাহায্য করতো, সব কিছু করতো, হয়তো একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হতো। ভারত চাচ্ছিল, মানে না, পাকিস্তান চাচ্ছিল যে ওয়েস্টার্ন ফ্রন্টে তারা যুদ্ধ করবে ভারতের সঙ্গে এবং সেখানে চীন তাদের সঙ্গে যোগ দেবে, সেটা হয়নি। এই গেল পাকিস্তানের পরাজয়। সর্বশেষ শেখ হাসিনা সেখানে গেলেন। শেখ হাসিনা যাওয়ার পর আমি যাওয়ার সময় নিষেধ করেছিলাম যে আপনি যায়েন নাই, মানে ভিডিওর মাধ্যমে, চীনে গেলে আপনার পতন হবে। আবার আসার পর আমি বললাম যে আপনি গিয়েছেন ভালো কথা, কিন্তু এসে আপনি সংবাদ সম্মেলন করবেন না। এর কারণ হলো আপনি সেখানে অপমানিত হয়েছেন, পরাজিত হয়েছেন, আপনি কিছুই পান নাই। এটা আপনি লুকিয়ে রাখতে পারবেন না, আপনার ক্রোধ, ক্ষোভ। এবং তিনি এসে এই সংবাদ সম্মেলন করলেন এবং সংবাদ সম্মেলন করার পরে এই যে রাজাকারের বাচ্চা কাচ্চা বললেন, এই আগুন ছড়িয়ে পড়ল। তো শেখ হাসিনা চলে গেছেন। এখন সবাই চীনে ছুটছে, জামাতও চীনে ছুটছে, এনসিপি চীনে যাচ্ছে, বিএনপি চীনে যাচ্ছে, সেনাবাহিনী প্রধান চীনে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই চীনের যে কুফা, চীনের যে বুমেরাং অবস্থা, বা চীনের সঙ্গে আমাদের যে শনির দশা, রাজনীতির যে শনির দশা আছে, ব্যবসা বাণিজ্যে তাদের সঙ্গে আমাদের অনেক ভালো হচ্ছে, হবে, আগামীতেও হবে। কিন্তু এই রাজনীতির মেনুকরণে চীনকে বন্ধু মনে করে যারা প্রতিপক্ষকে শত্রু বানিয়ে ফেলছেন, তারা কেউ প্রয়োজন হলে চীনের সহযোগিতা পাবেন না। আর যেহেতু চীন মোটামুটি সবাইকে নিয়ে সিল সাপুর মেরে দিয়েছে, এখন রাজনীতির কোনো লোক
বাকি নেই। আর আওয়ামী লীগের সঙ্গে তো তাদের আগেই সম্পর্ক ছিল, জাতীয় পার্টির সঙ্গে তাদের সম্পর্ক ছিল। ফলে চীন রীতিমতো একেবারে চুবা তেলে যদি আপনি একটা পুরি ভাজেন, তো সেটা উল্টানো লাগে না, এমনি সেটা মানে হয়ে যায়, যাকে বলা হয় পুড়ে যায় চারদিক দিয়ে, বা ভাজি হয়ে যায়। এরকম বাংলাদেশের রাজনীতিবিদদের সবাইকে চীন রীতিমতো ভাজা ভাজা করে ফেলেছে। ফলে তাদের আর বোঝার কোনো কিছু বাকি নেই। বাকি আমরা যেটা হয়েছি সেটা হলো চীনের উপর ভরসা করে আমরা ইতিমধ্যে যে এনিমিটি তৈরি করে ফেলেছি বিভিন্ন পক্ষের সঙ্গে, যারা গিয়েছেন তারাই বিভ্রান্ত হয়ে আছেন, এবং সেই বিভ্রান্তির ফলে গত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতিতে যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটতে যাচ্ছে, এটি শুধুমাত্র অশনির সংকেত না, এটি আলটিমেটলি ঘটে গেছে। শুধু ফলাফল প্রকাশে বাকি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।